ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আমরা গত ক্লাসে আমরা পিরিয়ডিক টেবিল শুরু করেছিলাম এবং পিরিয়ডিক টেবিলের বেশ পর্যায়ক্রমিক পরপর কয়েকটি বিজ্ঞানীদের বক্তব্য পড়েছিলাম। লাস্ট আমরা পড়েছিলাম আমাদের মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল এবং তার কিছু ডেসক্রিপশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। আজকের ক্লাসে আমরা শুরু করব সাম ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, বা আমরা বলতে পারি মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলের ইম্পর্টেন্সটা কী বা গুরুত্বটা কী। তো আমরা দেখেছি যে আমরা আগের দিন বলে হচ্ছি যে মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল ইজ দ্য মোস্ট সাকসেসফুল পিরিয়ডিক টেবিল, এবং এই পিরিয়ডিক টেবিলের যে মূল ভিত্তি বা গঠনটা কিন্তু মেন্ডেলিফ তৈরি করে দিয়ে গেছিলেন। তো আজকে আমরা এই মুহূর্তে পড়বো মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে কী কী গুরুত্ব রয়েছে, কী কী ইম্পর্টেন্স রয়েছে। দ্য ফার্স্ট পয়েন্ট, এটা আমরা অলরেডি মেনশন করেছি, যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সিস্টেমেটিক স্টাডিজ অফ দ্য এলিমেন্ট, বা বাংলায় হচ্ছে ধর্মভিত্তিক মৌলসমূহের শ্রেণীবিভাগ। দিস ইজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল, যেখানে এই পয়েন্টটা বলছে যে যদি যেটা আমাদের পিরিয়ডিক টেবিল কনস্ট্রাকশনের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ছিল যে আমরা এলিমেন্টগুলোকে এমনভাবে সাজাবো যাতে করে ধর্মসম্পন্ন মৌলগুলো এক একটা নির্দিষ্ট গ্রুপে থাকবে। তাতে লাভটা কী হবে? তাতে লাভটা নোয়িং দ্য প্রপার্টি অফ এনি ওয়ান অফ দ্য এলিমেন্ট ইন দ্য গ্রুপ, উই ক্যান ইজিলি গেস দ্য আদার প্রপার্টি অফ দ্য আদার এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য গ্রুপ। অর্থাৎ যদি একটা গ্রুপ আমি কল্পনা করি, ওই গ্রুপের ভিতরে যদি আমি যে কোনো একটা এলিমেন্টের কেমিস্ট্রিটাকে স্টাডি করতে পারি, তাহলে বাকি এলিমেন্টগুলো কেমিস্ট্রি স্টাডি করার দরকার নেই, বিকজ দে উইল হ্যাভ দ্য সেম ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের কন্ট্রিবিউশনস অফ মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। অর্থাৎ আমরা মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিলের প্রথম যে ইম্পর্টেন্সটা হচ্ছে ওই পিরিয়ডিক টেবিলের একটা যে গ্রুপ তৈরি করেছিলেন, ওই গ্রুপের যে কোনো একটা এলিমেন্টের যদি কেমিস্ট্রি আমরা জানতে পারি, তাহলে ওই গ্রুপের বাকি এলিমেন্টেরও কেমিস্ট্রি আমাদেরকে পড়ার দরকার নেই। দিস ইজ দ্য ফার্স্ট কন্ট্রিবিউশনস অফ দ্য মেন্ডেলিফ পিরিয়ডিক টেবিল। আমাদের নেক্সট কন্ট্রিবিউশন হচ্ছে, দেখতে পাচ্ছেন, কারেকশন অফ অ্যাটমিক মাস, বা পারমাণবিক ওজনের সংশোধন। তো মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিলের যে ইম্পর্টেন্স, তার মধ্যে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ইজ দ্যাট হি কারেক্টেড সাম অ্যাটমিক ওয়েট অফ সাম ইম্পর্টেন্ট এলিমেন্ট। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, যে অ্যালুমিনিয়াম এবং বেরিলিয়ামের কেমিস্ট্রি মোটামুটিভাবে সেম, বিকজ বেরিলিয়াম হ্যাভ সিমিলার ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টি। এখন যেহেতু তোমার অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি বা যোজ্যতা 3 ছিল, তাই প্রাথমিকভাবে ধরে নেওয়া হয়েছিল যে বেরিলিয়ামেরও কিন্তু ভ্যালেন্সি 3 হবে। যেহেতু অ্যালুমিনিয়াম আর বেরিলিয়ামের ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি সেম, তাই অ্যালুমিনিয়ামের 3 বলে ভ্যালেন্সি বেরিলিয়ামের 3 ধরা হয়েছে। এবারে আমরা বেরিলিয়ামের যে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করে দেখা গেছে 4.5। ইকুইভ্যালেন্ট ওয়েট বাংলা হচ্ছে তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার একটা ফিজিক্যাল প্রপার্টি, যেটা ম্যাথমেটিক্যালি বা এক্সপেরিমেন্টালি ক্যালকুলেট করা যায়, যে ভ্যালু হচ্ছে 4.5 পাওয়া গেছে। এবার আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু A/V, যেখানে ইটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট, এটা হচ্ছে অ্যাটমিক ওয়েট, ভিটা হচ্ছে ভ্যালেন্সি, অর্থাৎ তুল্যাঙ্ক ভার, পারমাণবিক গুরুত্ব, যোজ্যতা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বলতে পারি A ইজ ইকুয়াল টু E ইন্টু V। ইটা হচ্ছে 4.5 আর ভিটা আমরা এখানে প্রেডিকশান করে নিয়েছি, এটা হচ্ছে 3, তাহলে হচ্ছে 13.5। সুতরাং আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বলতে পারছিলাম যে বেরিলিয়ামের আণবিক গুরুত্ব হবে 13.5। বাট আমরা দেখতে পাবো যে পর্যায় সারণী রয়েছে, সেই পর্যায় সারণীতে কিন্তু 3 নম্বর যেহেতু ভ্যালেন্সি নেওয়া হচ্ছে, তার নিশ্চয়ই ওদের গ্রুপটা 3 হওয়া উচিত। 3 নম্বর গ্রুপে 13.5-এর কোনো ঘর ফাঁকা নেই, তাহলে নিশ্চয়ই বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব 13.5 নয়। তাহলে আমাদের এইটা তো এক্সপেরিমেন্টাল এভিডেন্স, এটাকে আমি চেঞ্জ করতে পারি না। এটা একটা ফর্মুলা, যাকে আমি চেঞ্জ করতে পারি না। তাহলে একমাত্র আমাদের প্রেডিকশনের জায়গাটা ছিল 3 পারমাণবিক গুরুত্ব, তা নিশ্চয়ই এটা ধরা ভুল হয়েছে। তখন উনি কী করলেন, এইটা 3টার জায়গায় উনি 2 ধরলেন, অর্থাৎ উনি বললেন যে বেরিলিয়াম ভ্যালেন্সি 2, অর্থাৎ বেরিলিয়ামকে 2 নম্বর গ্রুপে বসাতে পারবে। এবং সেক্ষেত্রে এই কারেকশানটা করে, অর্থাৎ এই ফর্মুলাতে আমরা ইটাকে ফিক্স রাখবো, ভি এর জায়গায় 2 বসাতে পারবো। অর্থাৎ আমাদের কি হচ্ছে, এ ইজ ইকুয়াল টু ই হচ্ছে 4.5 আর ভিটাকে 2 ধরে আমাদের চলে আসবে 9। অর্থাৎ তাহলে বেরিলিয়ামের এখন নতুন পজিশন কোথায় হবে না, বেরিলিয়ামের নতুন পজিশন হবে, তাহলে যেহেতু ভ্যালেন্সি 2 ধরেছি,
তাহলে দ্বিতীয় পর্যায় নিশ্চয় হবে, ভ্যালেন্সি যখন 2 তাহলে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় গ্রুপ, এবং যেহেতু 9 এসছে অ্যাটমিক ওয়েট, তাহলে এটা পজিশনটা হবে 9। তাহলে এখান থেকে আমি এইভাবে এই একটা সিম্পল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে আমরা ইজিলি বেরিলিয়ামের যেটা পারমাণবিক গুরুত্ব 30.5 আসছিল, সেখান থেকে ক্যালকুলেশন করে কারেকশন করে আমরা 9 আনতে পারি। সো দ্য কারেক্টেড নিউ অ্যাটমিক ওয়েট অফ বেরিলিয়াম ইজ 9। ইন দ্যাট ওয়ে মেন্ডেলিফের পিরিয়ড টেবিলে আরেকটা ইম্পর্টেন্ট কনক্লুশন হয়ে দাঁড়ালো যে আমরা বেশ কিছু মৌলের পারমাণবিক গুরুত্বকে কিন্তু কারেকশন করতে পারি। থার্ড কন্ট্রিবিউশন অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল ইজ প্রেডিকশন অফ নিউ এলিমেন্ট, বা বাংলায় হচ্ছে অনাবিষ্কৃত মৌলের বিষয়ে ভবিষ্যৎবাণী। আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম যে মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ইজ দ্যাট যে মেন্ডেলিভ যখন তার পিরিয়ড টেবিলটা কনস্ট্রাকশনস করেন তখন কিন্তু ম্যাক্সিমাম স্পেস কী ছিল, ফাঁকা ছিল, এবং তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ওই ফাঁকা জায়গা থেকে কোন মৌল বসতে পারে, তাদের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস কেমন হবে, এবং পরবর্তীকালে যখন মৌল আবিষ্কার হলো তখন আমরা ফাঁকা জায়গাতে জাস্ট ওই মৌলগুলোকে বসিয়ে দিয়েছিলাম। তো ঠিক সেই একই রকমভাবে আমরা যখন মানে মেন্ডেলিভ যখন তার পিরিয়ড টেবিল তৈরি করছে তখন এসসি মানে স্ক্যান্ডিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম এরকম কোনো মৌল আবিষ্কার হয়নি, কিন্তু ওই সময় বোরন, অ্যালুমিনিয়াম, সিলিকন আবিষ্কার হয়েছিলেন। এবং এখন যেখানে স্ক্যান্ডিয়াম আছে বা গ্যালিয়াম আছে বা জার্মেনিয়াম আছে ওই জায়গাগুলো তখন ফাঁকা ছিল। তখন মেন্ডেলিভ বলে গেছিলেন যে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, যে এলিমেন্টগুলো বসতে পারে, তাদের ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টি টু সাম এক্সটেন্ট ইজ লুকিং লাইক বোরন, অ্যালুমিনিয়াম অর সিলিকন। অর্থাৎ তিনি বলে গেছিলেন, তার নাম তখন দেওয়া যায়নি, তিনি বলেছিলেন একা বোরন, মানে বোরনের মতন ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস এলিমেন্ট বোরনের মতো। পরবর্তীকালে এই একা বোরনটাকে রিপ্লেস করে স্ক্যান্ডিয়াম এসছে। ঠিক একইভাবে তিনি বলে গিয়েছিলেন একা অ্যালুমিনিয়াম, মানে অ্যালুমিনিয়ামের মতন ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিস হবে। এবং পরবর্তীকালে যখন একটা এলিমেন্ট আবিষ্কার হতো নাম দেওয়া হলো তোমার জার্মেনিয়াম, গ্যালিয়াম, এবং একইভাবে একা সিলিকন, এবং পরবর্তীকালে সেই মৌলটা আবিষ্কার হয়ে হলো আমাদের জার্মেনিয়াম। এইভাবে আমরা অনেক সময় শর্ট কোশ্চেন্সও আছে যে একা বোরনের অপর নাম কি, কি একা অ্যালুমিনিয়ামের অপর নাম কি, কি একা সিলিকনের অপর নাম কি, আমরা এইভাবে আমরা এখান থেকে নামগুলো মুখস্থ করে রাখবো। অর্থাৎ এই তিনটে ছিল মেন ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস বা তিনটে ইম্পর্টেন্ট মেরিট বা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশনস অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল। এরপরে চলে যাবো আমরা পরবর্তী স্টেপে যে হোয়াট ইজ দ্য ডিফেক্টস বা হোয়াট ইজ দ্য ডিমেরিটস অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল। অর্থাৎ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল কিন্তু সবসময় যে সাকসেসফুল না নয়, মেন্ডেলিভ পিরিয়ড টেবিলে কিছু ডিফেক্ট রয়েছে বা ডিমেরিটস রয়েছে। আমরা এবারে সেই ডিমেরিটগুলো পড়ার চেষ্টা করবো আস্তে আস্তে। ডিফেক্টস অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল, আমরা দেখবো যে মেন্ডেলিভের পর্যায় সারণী কী কী ত্রুটি ছিল। প্রথম ত্রুটি দেখতে পাচ্ছি অ্যানোমালাস পেয়ার বা পর্যায়ক্রমে অসঙ্গতি। কি আমরা এখানে 4টে পেয়ার লিখেছি, প্রথমে দেখে নেওয়ার সময় 4টে পেয়ার, আর্গন, পটাশিয়াম, কোবাল্ট, নিকেল, টেরুলিয়াম, আয়োডিন, থোরিয়াম, পোটাক্টিয়াম। এবার আমরা বলি আমাদের যে মেন্ডেলিভের পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর মেন মোটো কী ছিল। মেন মোটো ছিল আমরা এলিমেন্টগুলোকে সাজাবো অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অর্থাৎ ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুযায়ী আমরা মৌলগুলোকে সাজাবো। তাহলে স্বাভাবিকভাবে যাদের পারমাণবিক গুরুত্ব কম সে আগে থাকবে, যার পারমাণবিক গুরুত্ব বেশি সে পরে থাকবে। অর্থাৎ আমরা কীভাবে সাজাচ্ছিলাম, আমরা সাজাচ্ছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে। অর্থাৎ যার কিনা পারমাণবিক গুরুত্ব 1 1 2 3 4, যার কম সে আগে, যার বেশি তার পরে, যার কম সে আগে, যার বেশি তার পরে, এটাই নিয়ম ছিল। কিন্তু আমরা এমন 4টে পেয়ার পাবো যার ক্ষেত্রে কিন্তু একটা অসঙ্গতি লক্ষিত হচ্ছে। যেমন ধরো আর্গন, পটাশিয়াম, আমি তোমাকে এখন দেখাবো পটাশিয়ামের তাদের অবস্থান। দেখো আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1। তো এই দুটো পেয়ারের মধ্যে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা বলবো না, আমি এটার ক্ষেত্রে শুধুমাত্র বলছি। এই দুটোর মধ্যে আমি এদের ব্র্যাকেটের মধ্যে পারমাণবিক গুরুত্ব দিয়ে দিয়েছি। তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ, তাহলে এই দুটোর মধ্যে কে আগে বসা উচিত, অবভিয়াসলি পটাশিয়াম, বিকজ 39.1, এটা 39.94, তাহলে এইটা আগে আসা উচিত, এটা পরে আসা উচিত। কিন্তু দেখো পিরিয়ড টেবিলে আগে এসছে এইটা, তারপরে এসছে এইটা, অর্থাৎ নিয়ম তাহলে লঙ্ঘিত হচ্ছে। কারণ মেন্ডেলিভ একবার বলছে আমরা পরমাণুকে সাজাবো অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, অর্থাৎ যে অ্যাটমিক ওয়েট কম সে আগে থাকবে, যে অ্যাটমিক ওয়েট বেশিতে পরে থাকবে, অর্থাৎ এইটা অ্যাটমিক ওয়েট কম তাই এটা আগে বসা উচিত, এটা পরে বসা উচিত। কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি পিরিয়ডিক টেবিলটা,
সবাই দেখতে পাচ্ছ পিরিয়ডিক টেবিলটা। দেখো পিরিয়ডিক টেবিলে আর্গনের অবস্থানটা হচ্ছে এখানটায়, ঠিক আছে? আর আর্গনের পরে কিন্তু পটাশিয়ামটা আসছে এই জায়গাটিতে। তাহলে আগে আর্গন আসছে, দেখতে পাচ্ছ এই আগে আর্গন পরে পটাশিয়াম, কিন্তু এটা এক্সপেক্টেড নয়। দেখো আগে আর্গন আসা উচিত নয়, 39.94, পটাশিয়াম তো কম, বাকিগুলোর ক্ষেত্রে হবে না। মোট এই চারটে এমন পেয়ার পাচ্ছি যাদের ক্ষেত্রে পর্যায়ক্রমিক অসঙ্গতি বা অ্যানোমালাস পেয়ার পাচ্ছি। এটা কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল, অর্থাৎ মেন্ডেলিভ পিরিয়ড টেবিলের যে মেন মোটো তাকে লঙ্ঘিত করেছে, সেটা এক্সপ্লেন করতে পারেনি। তো এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমাদের ডিফেক্টসের মধ্যে পড়ছে আর কি। নেক্সট ডিফেক্ট হচ্ছে পজিশন অফ হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের অবস্থান। আমরা সবাই জানি যে মেন্ডেলিভ পিরিয়ড টেবিলে হাইড্রোজেনের অবস্থান নিয়ে একটা কিন্তু বিস্তর মতবিরোধ আমাদের রয়েছে। কি প্রবলেম না, বলছে হাইড্রোজেন একটা এমন মৌল যে মৌলের মধ্যে গ্রুপ নাম্বার 1-এ অবস্থিত মৌল, অর্থাৎ গ্রুপ নাম্বার 1-এ কারা আছে না মানে ক্ষারীয় মৌল, যেমন ধরো আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই যে মৌলগুলো আছে এদের ধর্মের সঙ্গে অনেক মিল পাওয়া যায়। আবার গ্রুপ নাম্বার 7V হ্যালোজেন মৌল, হ্যালোজেন মৌল কারা আমাদের ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলি আমরা হ্যালোজেন মৌল। তো এই হ্যালোজেন মৌলের সঙ্গে অনেক ধর্মের মিল পাওয়া যায়। তাহলে হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশনটা কোথায় হবে? আমরা কি হাইড্রোজেনকে 1 নম্বর গ্রুপে ক্ষারীয় মৌলের সঙ্গে বসাবো, নাকি 7B এর হ্যালোজেন মৌলের সঙ্গে বসাবো? এ নিয়ে আমাদের একটা মতবিরোধ রয়েছে। তো আমি একটু বোর্ডে লিখে দেখাবো। হাইড্রোজেন একটা এমন মৌল যার সঙ্গে গ্রুপ 1-এ ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটাল, ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটালের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, তো কী কী বৈশিষ্ট্য রয়েছে আমরা সবাই জানি। এগুলো কি? অ্যাক্টিভ, কেমিক্যালি অ্যাক্টিভ, মেটালিক ক্যারেক্টার বা ধাতব ধর্ম, ইউনিভ্যালেন্সি বা একক যোজ্যতা, অ্যান্ড কেমিক্যালি অ্যাক্টিভ, মেটালিক ক্যারেক্টার, ইউনিভ্যালেন্সি, এগুলো দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে মেন আমাদের একটা মেটালে, অ্যালকালি মেটালের ক্যারেক্টারিস্টিক, এবং এটা তো সবই কিন্তু হাইড্রোজেনের অবস্থান করছে। হাইড্রোজেন আছে, আর ঠিক একইভাবে গ্রুপ নাম্বার 7B, দ্যাট ইজ আমাদের হ্যালোজেন অ্যাটম। হ্যালোজেন অ্যাটমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, অর্থাৎ হ্যালোজেন অ্যাটমের মেন যে বৈশিষ্ট্য হচ্ছে নন মেটাল, গ্যাসিয়াস, রিঅ্যাক্টিভ, ইলেকট্রোনেগেটিভ। এখানে একটা পয়েন্ট ছিল ইলেকট্রোপজিটিভ। তো হাইড্রোজেনের এই গ্রুপ নাম্বার 7B এর যে ক্যারেক্টারিস্টিক ওটার সঙ্গে মিলে যাচ্ছে। তাই যেটা বলছিলাম যে হাইড্রোজেন একটা এমন এলিমেন্ট যেটা গ্রুপ নাম্বার 1-এ অ্যালকালি মেটাল, যেটা ক্ষারীয় মৌল, এবং গ্রুপ নাম্বার 7B এর হ্যালোজেন মৌলের সঙ্গে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তাই হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশন কোথায় হবে? গ্রুপ নাম্বার 1, এই গ্রুপ নাম্বার 7 বা 7B, এটার কিন্তু কোনো সমর্থন আমরা পাইনি। তাই অনেক সময় দেখবে হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল, রগ এলিমেন্ট, বা এবং হাইড্রোজেনের এই পজিশন, অর্থাৎ হাইড্রোজেনের এক্স্যাক্ট পজিশনটা কোথায় হবে, এ নিয়ে কিন্তু মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল থেকে আমরা বিশেষ কোনো উত্তর পাইনি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। পরবর্তী ডিফেক্ট হচ্ছে পজিশন অফ আইসোটোপ, অর্থাৎ আইসোটোপের অবস্থান, মানে আইসোটোপগুলো কোথায় বসবে। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একটা আইসোটোপের এক্সাম্পল নিচ্ছি, ধরো হাইড্রোজেনের আমি 3টে আইসোটোপ লিখলাম। আমরা সবাই জানি 3টে হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ। একটাকে বলছি আমরা হাইড্রোজেন, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম। এখন এদের প্রত্যেকেই পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 1, এবং এগুলো হচ্ছে ভর সংখ্যা, বা আমাদের বলতে পারি যেটা অ্যাটমিক ওয়েট, এই মুহূর্তে হতে পারে। তাহলে অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ কি বলেছে যে এলিমেন্টগুলোকে সাজানো উচিত অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট। তাহলে এইটা অ্যাটমিক ওয়েট 1, মানে তাহলে পিরিয়ডিক টেবিলের পজিশনটা হওয়া উচিত 1 নম্বর ঘর। যেহেতু এটা অ্যাটমিক ওয়েট, মাস নাম্বার মানে অ্যাটমিক ওয়েট ধরে নিচ্ছি আমরা 2, তাহলে এটার পজিশন হওয়া উচিত 2 নম্বর ঘর।
যেহেতু এটা অ্যাটমিক ওয়েট 3, তার মানে এটা পজিশন হচ্ছে 3 নম্বর ঘর, অর্থাৎ হাইড্রোজেনের যে আইসোটোপ তার 3 রকমের ঘর পাওয়া উচিত। ঠিক একই রকমভাবে যদি আমরা ক্লোরিনের আইসোটোপ লিখি, আমরা সবাই জানি যে ক্লোরিন হচ্ছে একটা 17, 35, 17, 37, এটা হচ্ছে ওদের অ্যাটমিক নাম্বার, পারমাণবিক ক্রমাঙ্ক, এটা হচ্ছে ভর সংখ্যা বা অ্যাটমিক মাস। তো স্বাভাবিকভাবেই ক্লোরিনের দুটো ঘর পাওয়া উচিত, একটা হচ্ছে 35-এর জন্য আর একটা 37-এর জন্য। কিন্তু বাস্তবে আমরা কি দেখেছি, দ্য পজিশন অফ আইসোটোপ অফ হাইড্রোজেন ইজ 1, একটাই, হাইড্রোজেনের একটাই ঘর, সেটা 1 নম্বরে আসছে। কেন আসছে পরে বলবো। এবং ঠিক একইভাবে দেখবো ক্লোরিনের কিন্তু একটাই ঘর, নট ফর 35, নট ফর 37, একটাই কিন্তু ক্লোরিনের ঘর। কিন্তু তাহলে কী হচ্ছে, তাহলে আমরা হাইড্রোজেন বা ক্লোরিন বাদে অন্য কোনো আইসোটোপগুলোর ক্ষেত্রেও তাহলে পজিশনটা কোনটা হবে, পজিশনটা একটাই হয় সবাই জানে, কিন্তু কেন? একবার আমাদের মেন্ডেলিভ বলছে তুমি এলিমেন্টগুলোকে সাজাও অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, কিন্তু আইসোটোপগুলোর ক্ষেত্রে তো যতগুলো আইসোটোপ হবে ওদের ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে আলাদা আলাদা অ্যাটমিক ওয়েট, তো ওদের আলাদা আলাদা পজিশন পাওয়া উচিত, কিন্তু আমরা আদতে দিচ্ছি একটা পজিশন, অর্থাৎ এর কোনো সদুত্তর আমরা মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল থেকে পাইনি। সো অ্যাগেন দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রব্যাকস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। আমাদের 4 নম্বর ডিফেক্ট হচ্ছে আমাদের নেক্সট ডিফেক্ট, 4 নম্বর ডিফেক্ট হচ্ছে ডেফিসিয়েন্সি অফ ডিফারেন্ট পজিশন অফ রেয়ার আর্থ এলিমেন্ট, অর্থাৎ বিরল মৃত্তিকা মৌলসমূহের পৃথক স্থানের অভাব। তোমরা হয়তো অলরেডি জানো যে বিরল মৃত্তিকা মৌল বলতে রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয়, এদেরকে হচ্ছে ল্যান্থেনয়েডস এবং অ্যাক্টিনয়েডস। আমরা যে পিরিয়ড টেবিলটা দেখি, পিরিয়ড টেবিল দেখলে বুঝতে পারবো পিরিয়ড টেবিলে একদম তলায় দুটো পজিশন এমন রয়েছে যেটার কোনো পিরিয়ড টেবিলে স্থান পায়নি। আমি তোমাকে পিরিয়ড টেবিল দেখালে বুঝতে পারবে। দেখো এই পিরিয়ডিক টেবিলের দেখো আমরা এই জায়গাটিতে একটা স্টার মার্ক দিয়েছি আর এখানে দুখানা স্টার মার্ক দিয়েছি। এই স্টার মার্কের পজিশানটা হচ্ছে দেখো এই স্টার মার্ক, এবং এই ডবল স্টার মার্কের পজিশানটা হচ্ছে এই ডবল স্টার মার্ক। দেখো নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, অর্থাৎ এই জায়গাটির পুরো মৌলটা অবস্থান করছে এই জায়গাটায়, একেবারে ল্যান্থেনয়েডস, আর এই ডবল স্টারের জায়গাটা হচ্ছে এইটা, একেবারে হচ্ছে অ্যাক্টিনয়েডস। অর্থাৎ এই ল্যান্থেনয়েডের 14খানা মৌল এবং অ্যাক্টিনয়েডের 14খানা মৌল অবস্থান কিন্তু আদতে এখানে এবং এখানে, কিন্তু এদেরকে পুরো পিরিয়ড টেবিলের বাইরে বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ এদেরকে বলা হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্ট বা বিরল মৃত্তিকা মৌল। এই বিরল মৃত্তিকা মৌলের কিন্তু সঠিক অবস্থান আমরা মেন্ডেলিভের পিরিয়ড টেবিলে পাইনি। সো অ্যাগেন ইট ইজ অ্যাগেন আ ভেরি ইম্পর্টেন্ট ডিফেক্টস অফ মেন্ডেলিভ পিরিয়ড টেবিল। আমাদের 5 নম্বর ডিফেক্ট বা লাস্ট ডিফেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা, প্লেসমেন্ট অফ সিমিলার এলিমেন্ট ইন ডিফারেন্ট গ্রুপ অ্যান্ড ডিসিমিলার এলিমেন্ট ইন সেম গ্রুপ। অর্থাৎ বাংলায় হচ্ছে যে একই ধর্মসম্পন্ন মৌলগুলোকে আমরা ডিফারেন্ট গ্রুপে রেখেছি এবং আলাদা ধর্মসম্পন্ন মৌলগুলোকে আমরা একই গ্রুপে রেখেছি, যেটা কিন্তু মেন্ডেলিভের পটেনশিয়ালের মোটো নয়, অর্থাৎ বিরোধী হয়েছে। আমি একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে পারবো। আমাদের গ্রুপ নাম্বার 1 এ বি দুটো সাবগ্রুপ আছে। 1-এ আমি দেখতে পাবো আমাদের রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আর ঠিক একই 1 নম্বর গ্রুপে আমাদের রয়েছে কপার, সিলভার এবং গোল্ড। অর্থাৎ আমার 1 নম্বর গ্রুপেই রয়েছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, আমার 1 নম্বর গ্রুপেই রয়েছে কপার, গোল্ড এবং সিলভার। কিন্তু এই 3টে মৌলের সঙ্গে এই 3টে মৌলের কিন্তু কোনো ধর্মের মিল নেই, তা সত্ত্বেও এদেরগুলোকে একই গ্রুপের মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ গ্রুপ 1-এ। ঠিক একইভাবে গ্রুপ 1B এর একটা মৌল আছে আমাদের, সেটা হচ্ছে যেন সিলভার বা গোল্ড নিতে পারি, আমরা কপার নিতে পারি, কপার। আবার গ্রুপ 2B-তে রয়েছে মার্কারি। অর্থাৎ 1 নম্বর গ্রুপের মৌল কপার, 2 নম্বর গ্রুপের মৌল মার্কারি, এদের ধর্মের একটা বিশাল মিল রয়েছে, তা সত্ত্বেও কিন্তু এদেরকে সম্পূর্ণ দুটো আলাদা গ্রুপের মধ্যে রাখা হয়েছে, যার কোনো উত্তর পাওয়া যায়নি। অর্থাৎ এই যে 5খানা আমরা পয়েন্ট পড়লাম, এরা সবাই হচ্ছে মেন্ডেলিভের পটেনশিয়ালের কিছু ত্রুটি, এবং যে ত্রুটি কিন্তু এখনও পর্যন্ত মেন্ডেলিভের সূত্র অনুযায়ী, মেন্ডেলিভের কনসেপ্ট অনুযায়ী এই যে আমরা 5টা ত্রুটি পড়লাম বা ডিফেক্ট পড়লাম, এই ত্রুটিগুলোকে লাঘব করা যায়নি। অর্থাৎ আগেন যেটা পড়ছিলাম, উই নিডস মডিফিকেশান, যেহেতু এই
তথ্যের এই সূত্রের এই মন্তব্যের কিছু ত্রুটি রয়েছে, এই ত্রুটিগুলোকে আবার রেকটিফাই করার জন্য আমাদের নেক্সট মডেল আমাদের কাছে আসবে বা নেক্সট অ্যাটেম্প্ট আসবে। অর্থাৎ আমরা পরে পড়বো নেক্সট অ্যাটেম্প্ট, যেটা নেক্সট মডেল। যেহেতু আমরা দেখলাম মেন্ডেলিফের পর্যায় সারণীর বেশ কিছু ত্রুটি রয়েছে, এবং ত্রুটি মানে কিন্তু ওই মডেলটা আর গ্রাহ্য করা যাবে না স্বয়ংসম্পূর্ণভাবে। তাই আমাদের নেক্সট অ্যাটেম্প্ট আসলো, তার নাম দিলাম হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল বা আধুনিক পর্যায় সারণী। এই আধুনিক পর্যায় সারণীটা কি না, বিজ্ঞানী মোজেলে একটা পরীক্ষা করলেন যার নাম হচ্ছে এক্স রে ডিফ্র্যাকশন স্টাডিজ বা এক্স রে বিচ্ছুরণ পরীক্ষা। এবং এই এক্স রে বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে বিভিন্ন মৌলের যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, সেই ধর্মগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওই মৌলগুলোর পারমাণবিক গুরুত্বের উপর নির্ভরশীল নয়, নির্ভর করে পারমাণবিক ক্রমাঙ্কের উপর। অর্থাৎ এক্স-রে ডিফ্র্যাকশন স্টাডিজ পারফর্ম বাই মোজেলে অ্যান্ড from the experiment Moseley conclude that atomic weight is not the fundamental property of any atom, it is actually atomic number। এবং জাস্ট মোজেলে কি করলেন, মোজেলে আমাদের মেন্ডেলিফের যে পর্যায় সারণী বা যে মডেল, সেখানে সেই পর্যায় সারণীর যে সূত্র, সেই সূত্রে যেখানে পারমাণবিক গুরুত্ব লেখা ছিল বা যেখানে অ্যাটমিক ওয়েট লেখা ছিল, সেই জায়গায় উনি জাস্ট পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বারটি উল্লেখ। অর্থাৎ তার বক্তব্য ছিল মেন যে দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল, যেটা আমাদের মেন্ডেলিভ বলেছিল, যে মেন্ডেলিভ পিরিয়ড টেবিল বলেছিল, কি বলেছিল, দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশনস অফ দ্য অ্যাটমিক ওয়েট। যেখানে মোজেলে চেঞ্জ করে বললেন দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশনস অফ দ্যার অ্যাটমিক নাম্বার। বাংলায় বলে দাঁড়ায় যে বিভিন্ন মৌল বা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো তাদের ক্রমবর্ধমান পারমাণবিক ক্রমাঙ্কের সঙ্গে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। অর্থাৎ আমাদের যদি পরীক্ষায় আসে মডার্ন পিরিয়ডিক টেবিলের লটা কি, তাহলে কীভাবে লিখব, দি ফিজিক্যাল অ্যান্ড chemical property of an element, the physical and chemical properties of the element is the periodic function of the atomic number। এটা হচ্ছে মেন বক্তব্য। এবং আমরা এই যে মডার্ন পিরিয়ড টেবিল পড়লাম, এবং অবভিয়াসলি ইট ইজ কন্ডাক্টেড বাই মোজেলে, এটাকে মনে রাখতে হবে সায়েন্টিস্ট মোজেলে করেছেন, MOSELEY, বিজ্ঞানী মোজেলে। মোজেলে যারা কনক্লুডেড মডার্ন পিরিয়ড টেবিল, এবং এখানে কিন্তু পিরিয়ডিক টেবিলে মোজেলে যে পিরিয়ড টেবিল, সেই পিরিয়ড টেবিলে কিন্তু উনি মেন্ডেলিফের যে পিরিয়ড টেবিল, সেই পিরিয়ড টেবিলে উনি কিছু হাত দেননি। মেন্ডেলিফের পিরিয়ড টেবিলটাকে রেখেছেন উনি, জাস্ট পিরিয়ড টেবিলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে একটু চেঞ্জ করেছেন। অর্থাৎ যেখানে আমাদের অ্যাটমিক ওয়েট ছিল, সেই অ্যাটমিক ওয়েটের জায়গায় উনি অ্যাটমিক নাম্বার লিখেছেন। এটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এবং অবভিয়াসলি আমাদের যে মডার্ন পিরিয়ড টেবিল কন্ডাক্টেড বাই মোজেলে, সেখানেও কিন্তু একইভাবে আমাদের গ্রুপের সংখ্যা 9টা এবং পর্যায়ের সংখ্যা হচ্ছে 7টা, আর বিশেষ কোনো পার্থক্য বা নেই। এবার আমরা দেখে নেবো আমাদের যে মোজেলে পিরিয়ড টেবিল কনস্ট্রাকশন করলেন বা যে কনসেপ্ট দিলেন, সেই কনসেপ্টগুলো দিয়ে আমরা কি মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের যে ত্রুটিগুলো ছিল, যে ডিফেক্টগুলো ছিল, যে ডিমেরিটসগুলো ছিল, সেগুলো কি লাঘব হলো, একবার দেখে নিই আমরা সেগুলো হলো কি। আমরা দেখেছিলাম মেন্ডেলিফের পিরিয়ড টেবিলের এই যে অ্যানামালাস পেয়ারের যে কনসেপ্টটা, নিশ্চয় তোমাদের মনে আছে, আর্গন এবং পটাশিয়াম। আমরা এই দেখে নিই যে আর্গন এবং পটাশিয়াম, যেখানে আমরা দেখিয়েছিলাম আর্গন এবং পটাশিয়ামের ক্ষেত্রে, দেখো আমরা দেখেছিলাম যে আর্গনের অ্যাটমিক ওয়েট 39.94, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট 39.1, কিন্তু আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 19। এখন নতুন যে তথ্য মডার্ন পিরিয়ড টেবিল, তার যে তথ্য, সেখানে বলা হয়েছে আমরা যে এলিমেন্টগুলো আছে সেটাকে সাজাবো অ্যাকর্ডিং টু দ্য ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 18, 18 আগে বসবে, যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 19 পরে বসবে। তো দেখো যেটা আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্গনের অ্যাটমিক ওয়েট 39.94, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট 39.1,
কিন্তু আর্গনের অ্যাটমিক নাম্বার 18, পটাশিয়ামের অ্যাটমিক ওয়েট নাম্বার 19। সো অবভিয়াসলি এটা আগে প্রবলেম হচ্ছিল মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী, যেহেতু মেন্ডেলিফ বলেছিলেন আমাদের যে এলিমেন্টগুলোকে সাজাবো অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক ওয়েট, তার মানে এইটা আগে বসা উচিত ছিল, এটা পরে বসা উচিত ছিল। কিন্তু আমাদের যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেখানে বলা হয়েছিল আমরা এলিমেন্টগুলো সাজাবো অ্যাকর্ডিং টু ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 18 তাই আগে বসেছে, যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 19 তাই পরে বসেছে, ফলে আমাদের যে প্রবলেমটা মিটে গেল। ওই জন্যই আর্গন আগে বসে পটাশিয়াম পরে বসে। অর্থাৎ আমরা কিন্তু পিরিয়ডিক টেবিলটাকে লড়াইনি, আমরা কনসেপ্টটাকে মানে চেঞ্জ করে কিন্তু আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পেরেছি। আমার সেকেন্ড প্রবলেম ছিল যে পজিশন অফ আইসোটোপ, অর্থাৎ দেখো যে প্রবলেম ছিল যে হাইড্রোজেনের ক্ষেত্রে 1 1 1 2 1 3। আগে প্রবলেম হচ্ছিল যেহেতু এটা অ্যাটমিক ওয়েট 1, এটা অ্যাটমিক ওয়েট 2, এটা অ্যাটমিক ওয়েট 3, দ্যাটস ওয়াই এদের তিনটে ডিফারেন্ট পজিশন পাওয়ার কথা। কিন্তু দেখেছি হাইড্রোজেনের কিন্তু পজিশন একটাই। তার কারণটা ভেরি সিম্পল, যেহেতু এখানে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার 1, এখানে মানে যে কোনো আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক নাম্বার সেম থাকে। যেহেতু এটা অ্যাটমিক নাম্বার 1, এটা অ্যাটমিক নাম্বার 1, এটা অ্যাটমিক নাম্বার 1, দ্যাটস ওয়াই এদের পজিশন একটাই হবে, দিস 1। ঠিক একইভাবে যে লিখেছিলাম যে ক্লোরিনের 1735 বা 1737, যেহেতু এখানে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17, এখানেও ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 17 এবং বলা হয়েছে এলিমেন্টগুলোকে সাজাও অ্যাকর্ডিং টু দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। যেহেতু এই দুটোর অ্যাটমিক নাম্বার সেম তাই এরা নিশ্চয়ই শুধু একটাই পজিশন হবে, যে 17টি হচ্ছে পজিশন, সেটা হোয়াটএভার মেবি ইট মেবি 35 বা 37, যেহেতু এটা অ্যাটমিক নাম্বারটা 17 তো ওরা এখানেই বসবে। এইভাবে আমরা মেন্ডেলিফের যে পর্যায় সারণী রয়েছে, এই মোজেলের যে পর্যায় সারণী রয়েছে অর্থাৎ মডার্ন পিরিয়ড টেবিল, সেই মডার্ন পিরিয়ড টেবিল থেকে কিন্তু মোটামুটিভাবে আমরা অলমোস্ট সবগুলোই কিন্তু যে ডিফেক্টগুলো ছিল সেই ডিফেক্টগুলো রেকটিফাই করতে পেরেছি আমরা। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব আমাদের মডার্ন লং ফর্ম অফ পিরিয়ড টেবিল, আমাদের নেক্সট অ্যাটেম্প। ঠিক আছে, নেক্সট অ্যাটেম্প হচ্ছে মডার্ন লং ফর্ম পিরিয়ড টেবিল, যেখানে যেটা কনভে করেছিলেন আমাদের নিলস বোর। এটা কিন্তু একটু বুঝতে হবে, এখানে নিলস বোর কিন্তু অন্য কোনো তথ্য দেননি, কোনো ইনফরমেশন দেয়নি, কোনো সূত্র দেয়নি। উনি যেটা করেছিলেন জাস্ট পিরিয়ডিক টেবিলটা একটা এক্সপান্ড করেছিলেন, অর্থাৎ উনি নতুন কোনো তথ্য দেননি, নতুন কোনো থিওরি দেননি। উনি পিরিয়ডিক টেবিলটাকে এইভাবে এক্সপান্ড করেছেন সাচ দ্যাট দ্য নাম্বার অফ পিরিয়ডস রিমেনিং সেম, জাস্ট গ্রুপ যেটা আগে 9 ছিল এবং ওর মধ্যে অনেক সাব গ্রুপ ছিল, সেটা বড় হয়ে যাওয়াতে সেই যে আমাদের 9খানা গ্রুপটা বড় হয়ে গিয়ে মোট 18খানা গ্রুপ হয়েছে, সেটা আমরা দেখে নেবো একবার। এবারে আমরা চলে আসবো মডার্ন লং ফর্ম অফ পিরিয়ড টেবিল। তোমরা এখানে একটা পিরিয়ড টেবিল দেখতে পাচ্ছ সবাই, মডার্ন লং ফর্ম পিরিয়ড টেবিল। সেখানে দেখতেই পাচ্ছি আমরা এখানে যে গ্রুপ 7টাই আছে, কিন্তু পর্যায় 7টাই আছে, গ্রুপ কিন্তু হয়ে গেছে 18টা, এবং এখানে কিন্তু কোনো সাব গ্রুপ নেই। এখানে আমি কয়েকটা জিনিস বলতে যাচ্ছি, ওটা লিখছি না। এই যে গ্রুপগুলো আছে এগুলো কিছু স্পেসিফিক নাম আছে। গ্রুপ নাম্বার 1 তারা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এই যে মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটালস। তো লিখে দাও সবাই, ক্ষারীয় মৌল বা অ্যালকালি মেটালস। গ্রুপ নম্বর 2 যে রয়েছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা মৌল বা অ্যালকালাইন আর্থ মেটাল। ঠিক গ্রুপ নাম্বার 11 কপার, সিলভার, গোল্ড, এদেরকে বলা হয় কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু মৌল। গ্রুপ নাম্বার 13 বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, যেহেতু এটা বোরন ফ্যামিলির অন্তর্ভুক্ত তাই এদেরকে বলা হয় বোরন ফ্যামিলি এলিমেন্ট। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এদেরকে বলা হয় কার্বন ফ্যামিলি এলিমেন্ট। গ্রুপ নাম্বার 15 রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদেরকে বলা হয় নিকটোজেন মৌল। গ্রুপ নাম্বার 16 রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এদেরকে বলা হয় চ্যালকোজেন বা চ্যালোজেন মৌল। আর গ্রুপ নাম্বার 17 রয়েছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে বলা হয় হ্যালোজেন। আর গ্রুপ নাম্বার 18 রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নেডন, এদেরকে বলা হয় অ্যারোজেন বা ইনার্ট গ্যাসেস বা নোবেল গ্যাসেস। এখানে আমি 3টে কথা বলবো, সেটা হচ্ছে প্রথম গ্রুপ নাম্বার যে 15। আচ্ছা, আমি একটু এটাকে লিখে দেখাই। গ্রুপ নাম্বার 15 আমরা দেখলাম নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এই যে মৌলগুলোকে আমরা বলছি নিকটোজেন।
নিকটোজেন। আচ্ছা, এইগুলো নিকটোজেন কেন বলা হয়, যে এই সমস্ত যে এলিমেন্ট রয়েছে এদের এই সমস্ত এলিমেন্টের যে কম্পাউন্ডগুলো হয় বা হাইড্রাইডগুলো হয়, দে হ্যাভ সাম স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক স্মেল, পাঞ্জেন্ট স্মেল। অ্যাজ ফর এক্সাম্পল অ্যামোনিয়া, NH3 হ্যাভিং এ ক্যারেক্টারিস্টিক স্মেল, ফসফিন ক্যারেক্টারিস্টিক স্মেল। তো এই সমস্ত এলিমেন্টে একটা ক্যারেক্টারিস্টিক স্মেল পাওয়া যায়, তাই এদেরকে বলা হয় নিকটোজেন। জাস্ট শর্ট কোশ্চেনের জন্য বলে রাখলাম। ঠিক একইভাবে গ্রুপ নাম্বার 16 যেটা ছিল, আমরা দেখেছিলাম অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেরুলিয়াম, পোলোনিয়াম। এদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন বা চ্যালোজেন, চ্যালোজেন বা চ্যালকোজেন। আচ্ছা, এদেরকে চ্যালকোজেন বা চ্যালোজেন এই জন্য বলা হয় যে এই সমস্ত যে এলিমেন্ট রয়েছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম, ম্যাক্সিমাম এই সমস্ত এলিমেন্টের যে কম্পাউন্ডগুলো হয় সেই কম্পাউন্ডগুলো বিভিন্ন ওর হয়, ওর বা মিনারেলস হয়, তাই এদেরকে বলা হয় চ্যালকোজেন বা চ্যালোজেন্স। ঠিক একইভাবে গ্রুপ নাম্বার 17 রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই ধরনের যে এলিমেন্ট এদেরকে বলা হয় হ্যালোজেন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। কিন্তু দেখবেন ওরা আরেকটা এলিমেন্ট আছে অ্যাস্টাডিন, এটি, এটা কিন্তু হ্যালোজেন বলা হয়। একটা কোশ্চেনও আসে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা গ্রুপ 17 এদেরকে হ্যালোজেন বলা হয় কেন? না, হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যালোজেন? এই হ্যালো মানে হচ্ছে সমুদ্র, আর জেন মানে হচ্ছে গেন বা পাওয়া। অর্থাৎ যে সমস্ত এলিমেন্ট, দ্য এলিমেন্ট হুইচ ইজ গেইন ফ্রম সি ওয়াটার, মানে সামুদ্রিক লবণ থেকে যে সমস্ত এলিমেন্টগুলো পাওয়া যায় সেটাকে বলে হ্যালোজেন। হ্যালো মানে সমুদ্র, জেন মানে গেন পাওয়া হয়, সামুদ্রিক লবণ থেকে যে সমস্ত এলিমেন্ট পাওয়া যায় সেটাকে বলা হয় হ্যালোজেন। এবং গ্রুপ নাম্বার 18 যেটা রয়েছে, আমরা সবাই জানি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, নিয়ন, রেডন, এদেরকে বলা হয় অ্যারোজেন্স বা ইনার্ট গ্যাসেস বা নোবেল গ্যাসেস। আমরা সবাই জানি যে এদের যেহেতু অক্টেট ফিল আপ হয়ে আছে, তাই এরা কোনো ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স বা ইলেকট্রন রিলিজ করে না, তাই এরা কোনো কেমিক্যালি খুবই ইনার্ট হয়, কেমিক্যালি ইনার্ট হয় অক্টেট ফিল আপ হওয়ার জন্য, তাই এদেরকে ইনার্ট গ্যাসেস আমরা বলে থাকি। So this is a short descriptions, some important group of modern periodic table.